বাংলাদেশে আওয়ামী লীগ যদি এসে থাকে, আসবার জন্য ডক্টর ইউনূস দায়ী, মাহফুজরা দায়ী। তারাই যেই পরিমাণ আপনার আমাদের সংস্কার দরকার ছিল, এমনকি সেনাবাহিনী যারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে দেশপ্রেমিক জেনারেল যারা ছিলেন, তারা তো ছিলেন, তাদের প্রত্যেকের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে। কেন আওয়ামী লীগ ফিরে আসছে এই সংক্রান্ত একটা বেশ লম্বা একটা স্ট্যাটাস দিয়েছেন না, যে মাহফুজ আলম নানা রকম কারণ বলে, আপনি সেটা দিয়েছেন কিনা এবং আপনার মতামত আমরা একটু শুনতে চাই। একটু 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 যদি আমি কনটেক্সটটা বলি, যে মাহফুজ আলম বলছেন লীগ বা আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি। এইখানে তিনটা আলাদা আলাদা স্টেটমেন্ট আছে, 24-এর একটা শক্তি, 71-এর একটা শক্তি, আবার স্বাধীনতার বিরুদ্ধের একটা শক্তি। এবং এই যেন দাঁড় করিয়েছিল বলে মনে হয় যে মানে কেউ না কেউ দাঁড় করিয়েছিল। আমরা যদি ধরে নেই যে এটা একটা অন্তর্বর্তী সরকারের বা বৈদেশিক সরকার, আমি জানি না কারো না কারোর একটা প্রজেক্ট, তো সেই প্রজেক্টের মধ্যে কি মাহফুজ আলম সাহেব, নাহিদ ইসলাম সাহেব, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাহেব তারা আলাদা ছিলেন, ফরিদা আক্তার আলাদা ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আলাদা ছিলেন? মানে এইটা কিরকম একটু যদি আমাদের একটু বুঝায় বলতেন যে 24-এর বিরুদ্ধে 71। জি, আমি প্রথমত হলো যে এটা তারা শুরুর দিকে বলেছিল, এটা আমি এর আগে আমার লেখাতে সমালোচনা করেছি। প্রথমে একটা কথা বলি যে আপনি ইস্যুটা তো আওয়ামী লীগ বা বিএনপি দল না, তো না, আমাদের সামগ্রিক চেতনা, আমাদের সমাজের মধ্যে কি ধরনের রূপান্তর গুলো ঘটছে, এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারা। আপনি খেয়াল করবেন যে মূলত আওয়ামী লীগ ফিরছে, যদি আপনি আমাকে প্রশ্ন করেন, এটা ফিরছে তো মাহফুজের জন্য। আমি যদি এটা বলতে চাই না, মাহফুজ যখন আমার বিরুদ্ধে লিখতেছে, আমি কিন্তু তখন পরিষ্কারই বলেছি যে আমি কিন্তু মাহফুজের সঙ্গে আছি। কারণ আপনি যতটুকু অর্জন করেছেন, মানে ওরা তরুণ হিসেবে তারা বাংলাদেশকে যতটুকু দিয়েছে, এটা তো আমি স্বীকার করব মনে প্রাণে। আমার কাছে তারা যতটুকু গ্রহণ করেছে, যতটুকু তারা করতে পেরেছে, এটার জন্য আমি তাদেরকে সারা জীবন তাদেরকে রক্ষা করব। কিন্তু মাহফুজের চিন্তা এবং তত্ত্ব ক্ষতিকর, মাহফুজের ব্যক্তিগত আচরণও ক্ষতিকর। কারণ মাহফুজ কোনো বন্ধুদের সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। মাহফুজের কারণে কিন্তু আজকে এই পরিস্থিতিটা এত নেতিবাচক জায়গায় পৌঁছে গেছে। আপনি 5 তারিখে গণ অভ্যুত্থান হয়েছে, 8 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতা নিয়েছেন। আপনি 8 তারিখেই বলেছেন, আমার একদম স্পষ্ট মনে আছে, 8 তারিখ থেকে আপনি বলতে শুরু করছেন যে এই গণ অভ্যুত্থান মানে যেই কারণে হয়েছিল সেই কারণ আর সফলতার মুখ দেখবে না, এবং এইটা আসলে একদম। তো আমরা ফরহাদ ভাই, আপনি এই প্রসঙ্গের মধ্যে যদি আমি এটা শেষ প্রশ্ন করি, যে আপনি কি মনে করেন যে সত্যি সত্যি 5 তারিখে যে গণ অভ্যুত্থান করা হয়েছিল, এত লোকগুলি মারা গেল, এইটা 8 তারিখে যে চেহারাটা পাইলো, এর ফলে যদি এইটা ব্যর্থ হয় বা গণ অভ্যুত্থানের উদ্দেশ্য সফল না হয়, এর জন্য কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করা যাবে, বা ডক্টর মোহাম্মদ ইউনূসই এটা করেছেন? মানে ইতিহাসে কি উনাকেই এই গণ অভ্যুত্থান ব্যর্থ করার? আমরা ব্যক্তির কথা, ব্যক্তি ইম্পর্টেন্ট না এখানে। ডক্টর ইউনূসের মাধ্যমে আপনি যখনই পুরনো রাষ্ট্রটা টিকিয়ে রেখেছেন, মানে হাসিনাহীন হাসিনা ব্যবস্থা, তার সংবিধান থেকে শুরু করে তার আমলাতন্ত্র থেকে শুরু করে তার নীতি, তার সমস্ত কিছু আপনি টিকিয়ে রেখেছেন, তাহলে অবশ্যই ডক্টর ইউনূস তার জন্য সিঙ্গুলারলি দায়ী হবে। এটা তো এই ইতিহাসে তাকে জবাবদিহি করতেই হবে। এবং তিনি আপনি কি মনে করেন যে এটা সম্পর্কিত, যে এর পরপরই ক্লিন্টন ফাউন্ডেশনে যাওয়া মাহফুজ আলম সাহেবকে মেটিকুলাস ডিজাইনার, সবগুলি কি সম্পর্কিত নাকি? মানে সব অবশ্যই সম্পর্কিত। এমনকি সেদিক থেকে তো আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পাবো না, কারণ আপনি গিয়েছেন ক্লিন্টন ফাউন্ডেশন, ডেমোক্রেটিক পার্টি, আপনি রিপাবলিকানদেরকে আপনি অ্যান্টাগনাইজ করে দিয়েছেন। ইভেন কৌশলগতভাবে ডক্টর ইউনূস ভুল করেছেন। আমাদের দরকার ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে আমাদের পক্ষে রাখা, এটা না করে তিনি একটা দলীয় জায়গায় গেছেন। এটা হলো ডেমোক্রেটিক যে পার্টি। তো মার্কিন যুক্তরাষ্ট্রের তো এখন সবচেয়ে বড় লড়াইয়ের জায়গা ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকানের মধ্যে আমরা বিরাট ধরনের আপনার মত পার্থক্য। মার্কিন জনগণের মধ্যে যে ডেমোক্রেটিক অংশ রিপ্রেজেন্ট করে, আপনি তো তাদেরকে রিপ্রেজেন্ট করেন না, তাকে তো ক্লিন্টন রিপ্রেজেন্ট করে না। ফলে আপনি তো এটা আমাকে বুঝালে যে চলবে না। আমি তো আপনার এই একটা ভাত টিপলে বুঝি আগামী দিনে কি হচ্ছে। ফলে আপনি যেদিনই ক্লিন্টন ফাউন্ডেশনে গেছেন, আমি বুঝে গেছি তার রাজনীতি কি। ফলে আমি মনে করি তার জন্য তাকে বারবার, শুনুন তাহলে এটা খুব ইম্পর্টেন্ট বুঝতে পারে, আমি তাকে সঠিক পথে আনবার জন্য
কাকুতি মিনতি করেছে আমার প্রত্যেকটা ফেসবুকে দেখবেন। আমি বলছি আমরা একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার চাই, আমরা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার নাই, চাই না। আমি দেখেন বারবার বলেছি। আমি এখন ডক্টর ইউনূসকে এখন পাবলিকলি জিজ্ঞাসা করবো, তারা কি একবারও তার ইচ্ছা হয় নাই যে আমি কি বলতেছি আমার কথাটা তিনি একবার ডেকে আমার কথা শুনতে? আমি কি জনগণ নই? তিনি কি মাহফুজের কাছে শুনেন নাই যে পুরো গণ অভ্যুত্থানের পেছনে তত্ত্বগত হোক ছেলেরা হোক যাদের সঙ্গে আমি কোনো না কোনো ভাবে যুক্ত, উনি আমার সঙ্গে কোনো কথা বলেছেন? উনি তো কারোর সঙ্গে কথা বলেন না। আমরা কিচ্ছু না বাংলাদেশ। উনি বাইরে থেকে লোক নিয়ে এসছেন। আলী রিয়াজ দেখেন, আলী রিয়াজ ফাইন, আমার বন্ধু, আমি পছন্দ করি ওকে, ও তো মার্কিন নাগরিক। তো আপনি একটা মার্কিন নাগরিককে বসিয়ে দিলেন আপনি আমার সংবিধান সংশোধন করার জন্য। ও তো মার্কিন নাগরিক, ও তো শপথ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখার জন্য, সে নিতেই পারে। তাকে আপনি কনসালটেন্ট আকারে রাখেন, আপনি জনগণের উপরে তাকে বসিয়ে দিয়েছেন। এর চেয়ে বড় অপমান কি হতে পারে গণতন্ত্রকে? আপনি বুঝিয়ে পারেন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি কি এইটা খেয়াল করেন ফরহাদ ভাই, যে এই কথা কিন্তু সত্য যে শেখ হাসিনার আমলের যে দুর্বলতা বলি, দুর্নীতি বলি, সেগুলি আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে যাওয়ার জন্য 15-16 বছর ধরে আপনি চেষ্টা করেছেন। তার আগে আপনি অন্য সরকারের সময় অন্য সরকারের সমালোচনা করেছেন, এবং আপনি নানা কারণেই যারা বিপ্লবী যারা বিদ্রোহী তাদের প্রিয় ছিলেন। কিন্তু যেই মুহূর্তে আপনি জাতিবাদের এগেনস্টে বা আপনার বলা জাতিবাদের এগেনস্টে আপনি অবস্থান নিতে শুরু করেছেন, আপনার বিরুদ্ধেও সাংঘাতিকভাবে বলা হচ্ছে। আমি আজকেও আমাদের এখানে যারা সাংঘাতিকভাবে বলা হচ্ছে, আমার প্রশ্নটা সরল, মানে আপনি যখন কোনো একটা আদর্শের কথা বলেন তখন কি সেইটা একটা গোষ্ঠীতন্ত্রের দিকে না যেতে পারে? আমি যদি জাতিবাদ নাও বলি না, আপনি যখন বলেন যে ইসলামী জাতিবাদ আপনি চান না, কিন্তু আপনি ইসলাম ধর্মের মূলটা আপনি কায়েম চান, তো মূল তো এক এক রকম বা এক একজন এক এক রকম বলে। অনেকে বলেন যে আপনি, আমি উত্তর দিচ্ছি খুব সিম্পল। ইসলামী কোনো জাতিবাদ নাই। যারা ইসলামী জাতিবাদ করে তারা তো ইসলাম বিরোধী লোক, সিম্পল ব্যাপার। কারণ মিরপুর পল্লবীতে একটি শিশুকে ধর্ষণ করার পর তার বাবা আক্ষেপ করে বলেছেন যে তিনি বিচার চান না। আমাদের সমাজে কয়েকদিন পর পর এরকম একটা নৃশংস ঘটনা ঘটে, আমরা সবাই খুব অ্যাক্ট করি, রিঅ্যাক্ট করি, কেউ কেউ মানে প্রকাশ্য অনেক শাস্তি দাবি করেন, যে এটা আবার আরেক ধরনের। আমরা একজন ছাত্রনেতাকে দেখছি যিনি আবার ফেসবুকে বলছেন শিশুকন্যাটিকে যখন এই কথাগুলি যখন বলা হচ্ছে তখন কেউ কেউ নিচে গিয়ে বলছেন যে এত সাজগোজ করা হচ্ছে কেন, বা তাকে আসলে একটা পারফরমেন্স করা হচ্ছে। এই পুরো ব্যাপারটা নিয়ে যদি আপনি একটু বলেন যে আমাদের সোসাইটির যে একটা রক্ষা কবচ ছিল সমাজের, সেইটা কি ভেঙে গেছে? মানে সেটা কি আর নাই, নাকি সোসাইটিটাই আর এক্সিস্ট করে না? আমরা জানি কোথায় চলে গেছি, আসলে আমাদের কোনো সমাজ নাই। আপনি ঠিক বলেছেন। প্রথমত হলো পুঁজিতান্ত্রিক সম্পর্ক তো প্রধান তার যে নেতিবাচক ক্রিয়া। পশ্চিমবঙ্গের একাধিক বিশ্লেষককে আমি এটা বলতে শুনেছি, এই যে মাজার পুরানো, কবর থেকে মানুষ আইনে পুরে মারা ফেলা, তারপরে মৃত লোককে আবার পুরানো, ইত্যাকা নানা রকম যেগুলি অত্যাচার, যেগুলি আসলে খুব বেশি, ওগুলি নাকি বিজেপির উত্থানে ভালো ভূমিকা রাখছে। মানে শুধু তাই না, ইউটিউবে ফেসবুকে যাদের ওয়াজ প্রচার হয়, অনেক বেশি প্রচার করে বাংলাদেশের প্রচার করা হয়, ওগুলা দেখানো হয় ভারতে। দেখো এই হলো মুসলমান, অ্যাবসলিউটলি এরা কি ডেঞ্জারাস দেখো। এইটা তো করেছে ওখানে, যখন এরা এইসব গুলো করে এখান থেকে তো এই জিনিসটা, সেই তুলনায় আমরা আশা করেছিলাম জামাতে ইসলামী উইল বি টলারেন্ট একটা দল, এবং আমরা আশা করেছিলাম জামাত ইয়াংদের, তরুণ যারা আজকে শিবির করে, ওদেরকে ৭১-এর দায় থেকে মুক্তি দেবে। আজকে বাংলাদেশের যে ইসলামকে আমরা আসলে সত্যিকার অর্থে ইতিবাচক অর্থে আমাদের ভাষা আর সংস্কৃতির মধ্যে ইন্টিগ্রেট করতে চাই, এবং দিল্লির বিরুদ্ধে লড়াই করতে চাই, ওয়াশিংটনের বিরুদ্ধে লড়াই করতে চাই, আমরা তো বিভক্ত থাকতে পারবো না। বিএনপি এবং জামায়াতে ইসলামী দুইজনকে একটা অদ্ভুত জায়গায় দাঁড় করাই দিছে বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান। কারণ জনাব খলিলুর রহমান বলছেন যে 9 ফেব্রুয়ারি যে চুক্তিটা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হয়েছে সেটা বিএনপি এবং জামাত দুইজনের সাথে তাদের কথা হয়েছে। এখন বিএনপি এই প্রসঙ্গে কিছু বলে নাই, জামাত বলছে তাদের সাথে কথা হয় নাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে জামায়াতও আসলে এই ব্যাপারটা নিয়ে একটা ঢাক গুড়গুড়, এনসিপি ওয়ালারা তো এটা নিয়ে কিছু বলবে না এরকম এটা হয়তো ঠিক করছে, নাহলে এনসিপি কোনো অবস্থান আমি দেখতেছি না। আর বিএনপি ওয়ালারা এটা নিয়ে একদমই কেমন জানি, মানে তারা উদাস হয়ে থাকে, কি করা যায় তো এরকম।
এইটার কারণটা কি বলে মনে করেন? এটা কি খলিলুর রহমান মিথ্যা কথা বলতেছে, জামাত ইসলামী মিথ্যা কথা বলতেছে, বিএনপি অসত্য বলতেছে, খলিলুর রহমান সাহেবই কি আসলে বিএনপি ক্ষমতা আসছে এটা নিয়ন্ত্রক? মানে এটা কি আসলে, এটা যদি একটু আমাদের জন্য একটু বলতেন। প্রথম কথা হচ্ছে যে অবশ্যই উপদেষ্টা সরকার প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছে, এটা ফ্যাক্ট। জি, এখন আপনি প্রথম কথা হচ্ছে যে আমরা তো এই ধারাবাহিকতার মধ্যেই তো চুক্তিটা করলাম। এখন খলিল সাহেব সম্পর্কে প্রশ্ন হচ্ছে সিম্পল। খলিল সাহেব ডক্টর ইউনূসের সঙ্গে তারেকের মিলন ঘটিয়ে দিয়েছিলেন লন্ডনে, এবং লন্ডনটা ঘটিয়ে দেওয়ার ফলে বাংলাদেশে যে ট্রানজিশনটা ঘটেছে এটা বিএনপির কাছে গেছে। 2 নম্বর তথ্যটা হলো আপনার কালের কণ্ঠে যদি চুপ্পুর যে ইন্টারভিউ আপনার পড়েন, এখানে দেখবেন যে বাংলাদেশে বর্তমান যে ক্ষমতাসীন যারা আছে, মূলত যারা এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই নীতিটা বাস্তবায়ন করেছে, মানে হাসিনাহীন হাসিনা ব্যবস্থাটা টিকিয়ে রেখে তারা ট্রানজিশনটা ঘটিয়েছে, তার মধ্যে কে ছিলেন? চুপ্পু স্বয়ং ছিলেন তার নেতা। 2 নম্বর ছিল কারা? সেনাবাহিনীর 3 জন প্রধান। এটা আমি কিন্তু কালের কণ্ঠে ইন্টারভিউ থেকে বলছি। 3 নম্বর ছিল বিএনপি। তো বিএনপি তো কোনো উত্তর দেয় নাই তারা আমাদের। কারণ আমি ভুলা গেল এই যে আমেরিকান যে সো কল রেজিম চেঞ্জটা করলো, এই রেজিম চেঞ্জের ক্ষেত্রে 3টা শক্তি জড়িত। জামাত ইসলামী কই ছিল সে সময়? জামাত ইসলামী বা এনসিপি সে সময় কই ছিল? আচ্ছা, আমি খলিল সাহেবের কাছে আসি, কারণ এটা বলতে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এই সমস্ত কিছুর মধ্যে তো খলিল সাহেব ছিল 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে খলিল সাহেবের, যিনি আগের উপদেষ্টা সরকারে ছিলেন, তাকে কন্টিনিউ করার জন্য মার্কিন নীতি, বিশেষত তার বার্মা অ্যাক্ট, আমরা ভুলে যাবেন না খলিল সাহেব কিন্তু এর আগে কিন্তু হিউম্যানিটেরিয়ান এইডের কথা বলে কিন্তু আরাকান আর্মিকে কিন্তু সাপোর্ট দেওয়ার কথা বলছিলেন। এগুলো সবই কিন্তু আমেরিকান স্ট্র্যাটেজি। আচ্ছা, এর সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছে। সেকেন্ডলি তার প্রস্তাবটা ছিল কি, সেটা হলো যে গাজাতে যে স্টেবিলাইজেশন ফোর্স হবে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, তিনি সে স্টেবিলাইজেশন ফোর্সে বাংলাদেশের সেনাবাহিনীর যে সকল জেনারেলরা এই বিভিন্ন রকম অপরাধের সঙ্গে জড়িত তারা সহ তাদেরকে এখন আপনি ওই স্টেবিলাইজেশন ফোর্সে ঢুকাবেন। পরে তার তো একটা ইম্পর্টেন্ট রোল আছে ওখানে। পরে তিনি কি করে আগের সরকারে থাকা অবস্থায় তিনি পরবর্তী সরকারে একটা মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় পালেন, এতে তো আপনাদের প্রশ্ন করার বিষয়। আমরা চাই না আবার বিএনপিকে উৎখাত হোক, শুভেন্দু অধিকারী বিএনপিকে উৎখাত করুক, এটা আমরা চাই না। আমাদের কথা হচ্ছে আমরা চাই যে বাংলাদেশে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবো। আপনি সালাউদ্দিন আহমেদ কেন একের পর এক, যেটা আমরা সংবিধান সম্পর্কে, হাসিনার সংবিধান সম্পর্কে যতগুলো সংস্কার প্রস্তাব এসেছে সবগুলো সংস্কার প্রস্তাব তারা বিরোধিতা করেছে, গণভোটকে বিরোধিতা করেছে। এর কি যুক্তি? এর তো কোনো যুক্তি থাকতে পারে না। আপনি বলতে পারেন যে ঠিক আছে, আপনি আলোচনা করেন, আপনি ক্ষমতায় এসছেন, পার্লামেন্টে বলেন, আপনি যখন পার্লামেন্টে এসছেন আপনি ক্রমাগত পুরনো আমলা, পুরনো ব্যবস্থা, হাসিনাহীন হাসিনা ব্যবস্থা টিকিয়ে রেখেছেন। এটার দ্বারা কি মনে করি বিএনপি এই বাংলাদেশে টিকতে পারবে? বাংলাদেশের জনগণের কোনো ইচ্ছা নাই, কোনো আকাঙ্ক্ষা নাই। এর দ্বারা বিএনপি সমাধান করতে পারবে? তেলের সমস্যা করতে পারবে? জ্বালানির সমস্যার সমাধান করতে পারবে? অর্থনৈতিক অবস্থা বদলাতে পারবে? কৃষি সমস্যার সমাধান করতে পারবে? অসম্ভব। এটা আমাদের অবশ্যই একটা কালেকটিভ কাজ লাগবে। ফলে আমি বলছি যে অবশ্যই বিএনপিকে কথা বলতে হবে জনগণের সঙ্গে। ডক্টর ইউনূস যে ভুল করেছেন, আমি আশা করব তারেক সেই ভুল করবেন না। তিনি যদি মনে করেন যে লন্ডন থেকে তার ওই সব গ্রুপকে নিয়ে এসে তিনি বাংলাদেশের রাজনীতি করবেন, এটা বাংলাদেশের জনগণ পছন্দ করবে না। তাদের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। শেষ করি, আবার অন্য অর্থ করবে খালেদ, আমার কোনো আপত্তি নাই। আমি জানতে চাই বাংলাদেশ সম্পর্কে তারা কতটুকু জানে, আমাদেরকে পরীক্ষা দিতে হবে। আপনারা ওখানে বসে ক্ষমতায় বসে জানার জন্য তো ভৌগোলিক দূরত্ব এত বড় কি ইম্পিডিমেন্ট? মানে আমি তো দূরে থেকেও জানতে পারি না। আপনি যেন আপনি আর ওদের সম্পর্ক কথা তুলনা করবেন না। আপনি সারাক্ষণ যুক্ত ছিলেন, এটা বলেন না। আপনি তো সারাক্ষণ কোনো না কোনো আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আমি যদি আওয়ামী লীগ হইতাম, আমি যদি শেখ হাসিনার পক্ষে ইনসাফ দাবি করতাম, তাইলে আমার মনে হইতো যে আমি আসলে এক ধরনের ফেভার চাইতেছি। কিন্তু আমি যখন ক্ষমতায়, যখন আমি বলি আমি শেখ হাসিনার জন্য ইনসাফ করব, তখন কিন্তু আমার পাঠ হচ্ছে যে আমি তার বিচার করব। সত্যি আপনি এই কথাটা বলতেছেন যখন শুভেন্দু অধিকারী বাংলাদেশে বলতেছে শাহজালাল বিমানবন্দরে গিয়ে আমাদেরকে কি মালা দিয়ে শুভেন্দুর কথা তো কেউ সিরিয়াসলি নেয় না। শুভেন্দুর কথা তার লোকজন সিরিয়াসলি নেয় না। বাংলাদেশের যে সব লোক বলতেছে, উত্তর দিচ্ছি আপনাকে, বাংলাদেশের সব লোক স্টুপিড হলে তো আমি স্টুপিড হবো না। শুভেন্দু অধিকারী মেন, আমি আপনার মতটা তো হালকাভাবে নেবো না, কারণ আমাকে 17 কোটি লোকের কথা চিন্তা করতে। না, আমি কেন শুভেন্দুকে হালকাভাবে নেই? কারণ নরেন্দ্র মোদী
শুভেন্দু অধিকারী তারা কখন কি বলেন, মানে এইটা কেউই, কারণ শুভেন্দু অধিকারীকে নরেন্দ্র মোদী কি বলছেন, মাত্র 10 বছরও হয় নাই এখনো, মানে 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 কি বলছেন, মানে একটা চোর বাটপার। আপনি শুনুন, এগুলা এটা তো আপনি এখন ওর পক্ষে কথা বলতেছেন, এটা বলে তো আমি সময় পাবো না, আমি বুঝে না না, পক্ষে না, আমি কিন্তু ওর কথা আমি গুরুত্ব দিই না। না এটা আমি প্রশ্ন করতে চাইছিলাম, আপনার কাছে কি মনে হয় জাহেদ যখন ইনসাফের কথা বলে তখন মানে তখন কি এইটার বার্তাটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে বা ইন্ডিয়ার মানুষের কাছে বা নরেন্দ্র মোদীর কাছে বা শুভেন্দুর কাছে কি যায় আসলে, মানে ও কি বুঝাতে চাইছে বলে মনে হয়? এটা শুনুন, বিএনপি তো এই মুহূর্তে দিল্লির স্বার্থ রক্ষা করছে বলে আমি জাহিদকে ব্যক্তিগতভাবে তো দোষারোপ করবো না, এটা তো বিএনপির নীতি। সালাউদ্দিন আহমেদও অবশ্যই দিল্লির স্বার্থ রক্ষা করছেন।